নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ ছিল সরস্বতী পুজো, কিন্তু সকালবেলা উঠেই মনটা খুবই খারাপ ছিল। কারণ আজ পুজোর দিনও আমি ঈশাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবো না। তাই ঈশা বারবার বলছিল উঠো, উঠে ব্যায়াম করতে হবে, ওঠো। আমি আর দেরি না করে ভাবলাম যে সকাল সকাল উঠেই ব্যায়াম শুরু করে দিই। প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করি, আজকে যদিও একটু দেরি হয়ে গেছে। ঈশাকে প্রথমে বললাম তুমি আমায় ব্যায়াম করে দাও, তারপরে আমি ব্যায়াম করি। যদিও ঈশা প্রতিদিন সকালে ওই প্রথমে আমায় ফিজিওথেরাপি করিয়ে দেয়, কারণ তারপরে ও কাজ করতে চলে যায় আর আমি কাঠের উপরে বসে বসে একা একাই ফিজিওথেরাপি করি। আর তোমরা সবাই জানো যে বাইরের ফিজিওথেরাপি নিতে গেলে অনেকটা টাকার প্রয়োজন, সেটা হয়তো আমি দিয়ে পারবো না। তাই নিজেরাই বাড়িতে বসে ফিজিওথেরাপি করি এবং নিজেরাই প্রতিদিন ফিজিওথেরাপি করে সামনের জীবনটা যাতে আরও সুন্দর হয় সেটা করে তোলার চেষ্টা করি। কিন্তু সব কিছুর মাঝে মনে আজকে খুব একটা বড় কষ্ট। আজকে সরস্বতী পুজোর দিন, আমরা পুজো করছি না। স্কুল থেকে স্যার ফোন করেছিল যে আজকে পুজোর দিন, আয় স্কুলে আয়, ঘুরে যা। কিন্তু আমি আর ঈশা দুজনে মন খারাপ করে যাইনি ওখানে, কারণ আমি ভেতরে তো যেতে পারবো না। হুইল চেয়ার নিয়ে যদিও যেতে পারতাম, কিন্তু যে স্কুলে হাঁটাচলা করে বেরিয়েছি, খেলাধুলা করে বেরিয়েছি, সেই স্কুলে এইভাবে যেতে সত্যি খুব কষ্ট লাগে আমার। এবং আজকে আমাদের এখানে ছিল অনেক বড় একটা মেলা। আমাদের এখানে ছিল একটা শ্মশানের মেলা, যেটা সরস্বতী পুজোর দিনকেই লাস্ট হয়। 1 মাস ধরে হয়, কিন্তু সরস্বতী পুজোর দিনকে লাস্ট মেলা হয়। সেখানে মোটামুটি আমাদের পুরো বগলা এরিয়া এবং আশেপাশের সব এরিয়া থেকে বহুত মানুষ আসে মেলাটা দেখতে। আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই মেলার ভিতরে আমার গাড়ি নিয়ে তো ঢুকতে পারবো না এবং আমার হুইল চেয়ার নিয়ে ঢোকাটাও অসম্ভব, কারণ আজকে প্রচণ্ড ভিড় হয় মেলার ভেতরে। তাই ঈশাকে বললাম, ঈশা তুমি কি মেলায় যাবে? তুমি তাহলে তোমার দিদিদের সাথে এবং মা বাবার সাথে যাও, আমি তো ভেতরে ঢুকতে পারবো না, আমি তাহলে থাক, আমি যাব না। কিন্তু ঈশার একটাই কথা, যেখানে তুমি যাবে না, যেই মেলায় তুমি যাবে না, আমি গিয়ে কি করব বলো? আমি ওখানে মেলায় গিয়ে আমি কার সাথে ঘুরবো? আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। সত্যি কথা বলতে, আমি যেখানে যাই না বা কোথাও যদি কোনো অনুষ্ঠানে যদি না যাই, ঈশা খুব কমই যায় সেই সব অনুষ্ঠানে, কারণ আমি না গেলে ও কখনো যায় না। আর আগে তো একদমই যেতে পারতাম না, আর ঈশাও যেত না। এখন ছোটোখাটো আশেপাশে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে ঈশাই একমাত্র যায়। সত্যি আজকে খুব কষ্ট লাগছে, সরস্বতী পুজোর দিনটা এইভাবে কাটবে আমার সত্যি আমি ভাবিনি। আমি শুধু একটা কথাই ভাবি যে আমি কি কবে ঠিক হব, কবে ঈশাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাব। প্রতিটা নিহত আমি চেষ্টা করি যে সামনের জীবনটা আমাদের যাতে সুন্দর হোক, আমি যাতে আবার আগের মতো হাঁটাচলা করতে পারি, আগের মতো দৌড়ে বেড়াতে পারি, আগের মতো খেলাধুলা করতে পারি এবং ঈশাকে খুব সুখে রাখতে পারি। মাথার উপর প্রতিনিয়ত একটা চিন্তা করে যে কবে আমি সুস্থ হব। আজকাল জীবনে সবাই কত সুখে আছে। আমাদের বন্ধু বান্ধব সার্কেলে ঈশার বান্ধবীরা, তারাও অনেকে ম্যারিড, তারাও কত সুখে আছে। কিন্তু সত্যি কথা বলতে আমি ঈশাকে সেই সুখগুলো দিতে পারি না। অনেক জায়গায় ঘুরতে যাওয়া, অনেক জায়গায় দুজনে মিলে ঘুরে আসা এবং সব জায়গায় মজা করা, সেই সব দিক থেকে আমি আর ঈশা অনেকটা বঞ্চিত থাকি। কারণ ওই সব জায়গায় যেতে গেলে হাঁটা চলার খুবই প্রয়োজন। জানি না ভাগ্য কবে আমাকে সহযোগিতা করবে। আর সব কিছু যদিও ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না, নিজেরাও চেষ্টা করি। প্রতিদিন সকালবেলা উঠে ব্যায়াম করে তারপরে স্নান খাওয়া দাওয়া করে কাজে যাই। সব থেকে কষ্ট লাগে কি, যখন আমি বাইরে যাই, অনেকে বলে যে ভিক্ষা চাইতে এসছো নাকি। কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে আমার সাথে, যে এক ব্যক্তি বলছে যে তুমি কি ভিক্ষা চাইতে এসছো? আমি বললাম না না, আমি কাজে এসেছি। বলছে ও না না, ভালো। সে হয়তো ভুল করে কথাটা বলেছে, কিন্তু আমার মনে খুব একটা কষ্ট লেগেছিল যে এরকম একটা কথা। আমি কখনো এই কথা ভাবিনি যে কেউ আমাকে বলবে এরকম একটা কথা। যাই হোক, তার মেন্টালিটি একটু আলাদা ছিল, হয়তো তার মনে হয়েছে এরকম কিছু। প্রত্যেকটা দিন সকাল 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে ফিজিওথেরাপি করে 7টা পর্যন্ত ফিজিওথেরাপি করে তারপরে খাওয়া দাওয়া করে আমি যাই কাজে, স্নান টান করে। মোটামুটি 9টার দিকে কাজে গেলে বাড়িতে ফিরি কখনো 5টা, কখনো 6টার দিকে।
আর সত্যি কথা বলতে কপাল করে একটা বউ পেয়েছি। এবার হয়তো অনেকে কমেন্ট করবে, সেটা আমরা জানি যে তুমি সত্যি খুব ভালো বউ পেয়েছো, নতুন করে বলার কিছু নেই, কিন্তু সত্যিই আমি খুব ভালো, আমি খুব গর্ব করি যে আমি আমার এরকম একটা ওয়াইফ পেয়েছি। হয়তো আজকাল আমি দেখি আশেপাশে অনেক কিছু দেখি যে অনেক মেয়েরা ভালো ভালো হাজব্যান্ড ছেড়ে দিয়ে যারা সুস্থ স্বাভাবিক আছে তাদের সাথে সংসার করে না। আমার নিজের চোখে দেখা। অনেকে আমাকে বলে যে তোমার বউটা খুব ভালো। সত্যি আমি কখনো সামনে বলি না, কিন্তু সত্যি আমি নিচে মনে করি যে আমি ধন্য যে এরকম একটা লাইফ পার্টনার বেছে নিয়েছি। সত্যি কথা বলতে আমি তো, তোমরা সবাই যেন, আমি এক পাও হাঁটাচলা করতে পারি না। আমার পুরোপুরি হুইল চেয়ার আর ঈশার উপরে ডিপেন্ডেন্ট থাকি। আমার প্রত্যেকটা পদক্ষেপে ঈশাকে দরকার পড়ে, আর ও সবসময়ের জন্য আমার সাথ দেয়। আমার কোনো প্রবলেম হলে সারা রাতও জেগে থেকেছে। আমার শরীর খারাপ হলে, কিছুদিন আগের ঘটনা একটা, যে আমার পেটে ইউরিন ইনফেকশন হয়েছিল, তখন আমি ব্যথায় ছটফট করছিলাম, আর ঈশা পুরোপুরিভাবে আমার সারা রাত ধরে সেবা করেছে। কিন্তু সব কষ্টের মধ্যে একটা আনন্দে আছি যে আমার একটা ছোট্ট ইউটিউব পরিবার আছে, যাদের সহযোগিতায় আমি আস্তে আস্তে করে স্বপ্ন দেখতে শুরু করেছি। অসংখ্য মানুষের ভালোবাসার জন্য আজ একটু একটু করে অর্থ জমিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করি। সত্যি কথা আরেকটা, যে আজকে আমি কাজ করি বা এই যে কাজগুলো করতে পারছি, সেটা একমাত্র এই গাড়িটার জন্য। এই গাড়িটা যদি না থাকতো হয়তো আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না, আর এই যে কাজগুলো করছি সেই কাজগুলো করতে পারতাম না। গাড়িটা যে কাকুগুলো দিয়েছিল তাদেরকে সবসময়ের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ যখন ইচ্ছা বাইরে যাই, যখন ইচ্ছা বাড়িতে আসি, একটা সুন্দর কাজ করছি যেখানে যতটা অর্থ উপার্জন হচ্ছে তাতে আমার সংসার চলছে, প্লাস অল্প অল্প করে কিছু সেভিং করছি, যে ভবিষ্যতে কিছু একটা করব। কোনো একটা চিন্তাভাবনা করছি যে ঈশা আর আমি দুজনে মিলে চিন্তাভাবনা করি এই অর্থটা এর জন্য রাখি আর এই টাকাটা এর জন্য। আমরা এরকম ভাগ ভাগ করে টাকা রেখে কিছু কিছু করে একটু একটু করে জমানোর চেষ্টা করছি। জানি না কতদিন আমাদের স্বপ্ন পূরণ হবে। আমাদের ছোট্ট স্বপ্ন যে একটা জায়গা কিনবো, একটা ঘর বানাবো, সেই রকম। তোমরা সবাই জানো যে আমরা একটা ভাড়া বাড়ি থাকি। আগে যে বাড়িটায় থাকতাম সেটা আমাদের ছেড়ে দিতে হয়েছে। আর একটা কথা, সবাই তোমরা জানো যে আমি একজন প্রতিবন্ধী। আগে যদিও সুস্থ স্বাভাবিক ছিলাম, আজ হয়তো ভাগ্যদোষে বা কোনো এক অ্যাক্সিডেন্টে আমার দুটো পা অকাজে হয়ে গেছে। কিন্তু তোমাদের ভালোবাসা সাপোর্ট যেভাবে আমাকে দিয়ে যাচ্ছ সেভাবে দিয়ে যেও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি কারোর একটু মন ছুঁয়ে যায়, অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমরা সবাই। দিন দিন মাথার উপর আরেকটা চিন্তা খুব ঘোরা ঘুরছে, যে আমার পাটা শুকিয়ে যাচ্ছে দিন দিন। আমার পাটা এরকম ছিল না, ইদানিং পাটা শুকিয়ে যাচ্ছে। কেন শুকাচ্ছে আমি জানি না। এই ভিডিওটা যদি কোনো ভালো লোক দেখে থাকো, অর্থাৎ কোনো ডাক্তার বা কোনো ডাক্তারের সাথে যুক্ত কোনো মানুষ, অবশ্যই তারা একটু আমাকে কমেন্ট করো যে কী করলে পাটা আবার সচেতন হবে, অনেকটা হবে। তাদেরকে একটাই রিকোয়েস্ট করি, তারা যারা এই ভালো ডাক্তার চেনো বা ভালোই সার্জারি ডাক্তার বা যাদের নলেজ আছে, তারা তাদের কাছে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করো যে এর জন্য আমার কি করতে হবে। যদিও আমি একটা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম যে ফিজিওথেরাপি করলে এটা অনেকটা সচেতন হবে। কন্টিনিউ তো ফিজিওথেরাপি করি, আরও যদি কিছু করতে হয় অবশ্যই তাদের সাজেশনটা একান্ত প্রয়োজন জীবনে। যাই হোক বন্ধুরা, সকালবেলায় ঈশা আমায় ব্যায়াম করে দেয়, আর এই ব্যায়ামগুলো শিখেছিল একটা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে। তাই ঈশার ফাইনালি ব্যায়াম করা হয়ে গেছে। আর ও ঘড়ির টাইমটা দেখে বলল যে আর কিছু বাকি আছে। আমি বললাম না না, তুমি আমায় আর এই ব্যায়ামটা একটু করে দাও, করে দিয়ে তুমি তোমার মতো কাজে চলে যাও। কাজ বলতে ও বাড়ির কাজগুলো করবে এখন, আর আমি নিজে নিজেই ব্যায়ামগুলো করব। আর নিজের ব্যায়ামগুলো আমি পরে করি, কারণ ও সকালবেলা আমায় ব্যায়াম করিয়ে দিয়ে ও কাজ করে বাড়ির কাজগুলো, তারপরে আমি নিজের ব্যায়ামগুলো করি। আর বাড়ির কাজ বলতে ঘরের যে কাজগুলো থাকে, আমার টিফিন বানিয়ে দেওয়া, খাওয়া দাওয়ার সব সমস্ত জিনিস। ও চলে যাওয়ার পরে আমি নিজে নিজেই এখন ব্যায়াম করার চেষ্টা করছি। আর সারাদিন আমরা যেহেতু বসে থাকি, এই জন্য সকালবেলা যখন ব্যায়াম করি একবার নীলদাঁড়াটা সোজা করে নিই। আর এইভাবে করলে নীলদাঁড়াটা অনেকটা প্রেশার পড়ে। আর একটা ডাক্তার বলেছিল এই ব্যায়ামগুলো করলে নাকি অনেকটা সচেতন থাকে শরীর। আর আমার পায়ে কোনো জোর নেই বলে হাতের উপর প্রেশার দিয়ে বডি তোলার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে হাতের উপর প্রেশার দিয়ে বেশি সময় তো করতে পারি না, কষ্ট হয়ে গেলে এভাবে শুয়ে পড়তে হয়। যখন আমার প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল
তখন আমি এগুলো কিছুই করতে পেরেছিলাম না। আমি তখন শুধু শুয়ে থাকতাম এবং আমার দুটো হাতই নাড়াতে পারতাম। সাইড ঘুরে যে একটু শোবো সেই শক্তিটুকু বা সেই ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজে একটু একটু করে বসা শিখেছি। আমি যখন প্রথম বসা শিখেছিলাম তখন আমার চারপাশে বালিশ দিয়ে ঘিরে রাখতে হতো, কারণ আমি যখন ছোটো বাচ্চারা যেরকম নতুন বসা শেখে চারপাশে পড়ে যায়, আমি ঠিক সেইভাবে পড়ে যেতাম। কিন্তু কথায় আছে না, সময়ের সাথে সাথে সব বদলায়। আর প্রতিদিন একটা জিনিস চর্চা করলে সেটা স্বাভাবিক হয়ে যায়। ঠিক প্রতিদিন একটা জিনিস আমি আস্তে আস্তে করে চর্চা করছি। আরেকটা কথা তো তোমাদের বলিনি, আমি মাঝখানে অনেকটা হাঁটাও শিখে গিয়েছিলাম। হাঁটা শিখে গিয়েছিলাম বলতে আমার দু পায়ে বেল পরে একা একা অর্কার নিয়ে ঘষে ঘষে এদিক ওদিক হাঁটতে পারতাম। কিন্তু মাঝখানে আমার অর্কারটা ভেঙে গিয়ে, অর্কার বলতে আমার যেটা আমি বেল পরি, পায়ের বেল সেই বেলটা যখন ভেঙে যায় তখন আমি পুরোপুরি হাঁটা আমার বন্ধ হয়ে যায়। এবং ডাক্তারের পরামর্শ মতো আমার বেডশুল ছিল, সেই বেডশুলের জন্য আমার পুরোপুরি হাঁটা বন্ধ করতে হয়েছিল। তা টানা 1 বছর না হাঁটার জন্য আমার পায়ে আবার অনেকটা প্রবলেম দেখা দিয়েছিল। বর্তমান সময়েও আমার কাছে সেই বেলটা নেই বলে আমি এখনও ঠিকভাবে পায়ে ভর দিয়ে হাঁটতে পারি না। আর বেলটা অতি শীঘ্রই কেনার চেষ্টা করছি। বেলটার দামটা একটু বেশি বলে একটু দেরি হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি বেলটা কিনে আগে হাঁটা চলার চেষ্টাটাই করব। কিন্তু আমার দু পায়ে ভর দিয়ে দাঁড়ানোর জন্য হাঁটুতে জোর পাচ্ছি না। হাঁটুতে জোর না পাওয়ার জন্য ঈশা আমার দু হাঁটু ঠেলে রাখে এবং দু পায়ে ভর দিয়ে আমি একটু একটু করে দাঁড়ানোর চেষ্টা করি। আর যখন ঈশা থাকে না তখন এই রকম খাটের সাইডে খাটের ইটা ধরে আমি হাঁটু গেড়ে দাঁড়াই। আর হাঁটু গেড়ে দাঁড়ানোর জন্য আমার পায়ে অনেকটা হয়েছে, সচেতন হয়েছে। আর পায়ের অনেকে বলে যে এইভাবে দাঁড়ালেও কোমরটা নাকি শক্ত হয়। আর কোমরে আগে অনেকটা প্রবলেম ছিল, তাই কোমরে এখন অনেকটা সচেতন হয়েছে এবং অনেকটা জোর পাই আগে থেকে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যায়াম শেষ। আর ব্যায়াম যদিও অনেক সময় করেছিলাম, ভিডিও তো অত বড় দেওয়া যায় না, তাই ছোট করে ভিডিওটা করলাম। ব্যায়াম তো শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে দাঁত মেজে খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোতে হবে। আর এদিকে দেখতে দেখতে 8টাও বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্নান টান করে কাজে বেরোবো এখন। যাই হোক বন্ধুরা, তোমাদের সবার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দিও। আর ভাইকে অনেক অনেক সাপোর্ট করো। আর দেরি না করে সকাল সকাল চলে এসেছে আমার সকালের নাস্তা। আর সকালে খাওয়া দাওয়ার মধ্যে সবার প্রথমে খাই লেবু দিয়ে একটু উষ্ণ গরম জল এবং ছোলা, বাদাম আর চা। তারপরে বাজারে যাই, বাজার থেকে বাজার করে এসে আবার কিছু ভারী খাবার খেয়ে কাজে বেরিয়ে যায়। তাই সকালে প্রতিদিনের মতো ঈশা লেবু জল, চা আর কিছু বাদাম আর একটা ডিম সেদ্ধ দিল। আর আমি রোগা হয়ে যাচ্ছি বলে ইদানিং ঈশা আমার প্রচুরই খেয়াল রাখছে। এমনিতেও অনেক খেয়াল রাখে, আর এখন তো খাওয়া দাওয়ার কোনো ব্যাঘাত ঘটাতেই দেবে না। আমি যদিও আগে খাওয়া দাওয়া নিয়ে খুব নাক ছিটকাতাম যে খেতে পারতাম না, কম খেতাম। তারপর সারাদিন কাজ করে যখন বিকেলে বাড়িতে ফিরে এসেছি তখন ঈশা বলল যে তোমার পায়ে গরম জল ঢালবো। প্রতিদিনই গরম জল ঢালে, যদিও গরম জল ঢাললে নাকি নার্ভ সচেতন থাকে। তাই আমি যেরকম ঘষে ঘষে সাইডে আসি, চেয়ার নিয়ে এসেছি, চেয়ারের উপর বসে এখন পায়ে গরম জল ঢালবে। আর আমি সাধারণত চেয়ারটা হালকা হয়, আমি এই খাট থেকে চেয়ারটায় যেতে গেলে চেয়ারটা হয়তো পড়ে যাবে, এই জন্য ঈশায় সাপোর্ট নিয়ে আমি চেয়ারের উপর বসলাম এবং ঈশাই এখন পায়ে গরম জল ঢালবে। আর গরম জল ঢাললে নাকি নার্ভ অ্যাক্টিভ থাকে, আমি জানি না সঠিক, কিন্তু ঈশা কার কাছ থেকে শুনেছে যে গরম জল ঢাললে নার্ভ অ্যাক্টিভ থাকে। আর আমার তো সাধারণত নার্ভের প্রবলেমটা, এর জন্যই আজ আমি এরকম হয়ে রয়েছি। তোমরা একটু কমেন্ট করে বলো যে নার্ভে গরম জল ঢাললে কি সত্যি নার্ভ অ্যাক্টিভ থাকে, পায়ের জন্য কি এটা ভালো? আমি সাধারণত এই জিনিসটা জানি না, কিন্তু আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই একটা কমেন্ট করো।